কোনো কারণ ছাড়াই মন খারাপ হয়ে যাওয়া, এটা কি সত্যিই কোনো ডিপ্রেশনের লক্ষণ, নাকি এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে? মানে ডিপ্রেশন তো বেসিক্যালি একটা ইলনেস, মানে এইটা তো কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে মন খারাপ হওয়া তো নয়। কোন মন খারাপটা সাধারণ মন খারাপ এবং কোনটা ডিপ্রেশন, এটা বোঝার উপায়টা ঠিক কি? মানে আমরা তো কোনো রোবট নই যে সবসময় মন ভালো থাকবে। মানসিক চাপ, দুঃখ এবং ডিপ্রেশন, এই তিনটের মধ্যে পার্থক্যটা ঠিক কোনগুলো? কতদিন ধরে মন খারাপ থাকলে সেটাকে আমরা ডিপ্রেশন বলি? 2 সপ্তাহের বেশি চললে তখন আমরা ডিপ্রেশনের একটা সন্দেহ করে থাকি। ডিপ্রেশন হলে কি সবসময় কাঁদতে ইচ্ছে করে? হ্যাঁ, মানে ডিপ্রেশন হলে যে সবসময় কাঁদতে ইচ্ছে করবে বা মন খারাপ লাগবে সেটা কিন্তু নয়। অনেকে এটা বলেন যে আর বাঁচতে ইচ্ছে করছে না। বাট জেনারেলি এটা দেখা গেছে যে যারা সুইসাইড অ্যাটেম্প্ট করেন তাদের মধ্যে মেজরিটি 90% লোকই তার আগে কাউকে না কাউকে এটা একবার বলেছেন যে আমার বাঁচতে ইচ্ছে করছে না। কোনো কারণ ছাড়াই কি আপনার মন খারাপ লাগে? আগে যে কাজগুলোতে আনন্দ পেতেন এখন কি সেগুলো ভালো লাগে না? এটা কি কোনো সাময়িক দুঃখ নাকি ডিপ্রেশনের লক্ষণ? মন খারাপ মানেই কি ডিপ্রেশন? কখন একজন চিকিৎসকের কাছে যাবেন? কখন বুঝবেন যে আপনার মন খারাপটা কোনো স্বাভাবিক মন খারাপ নয়? আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন হেলথ ইম্প্যাক্ট বাংলা, বাংলার সবচেয়ে বড় হেলথ পডকাস্ট। আমাদের সঙ্গে আজকের পর্বে রয়েছেন কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট ডক্টর সৌমি ঘোষ। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। থ্যাংক ইউ। দর্শক বন্ধু, আপনাদের বলি, আপনারা যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আলোচনা করছি আপনাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন এবং শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। আশা করি আজকের পর্বে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব তাতে আপনারা উপকৃত হবেন। আসুন আজকের আলোচনা শুরু করি। ম্যাডাম, আমরা যখন মন খারাপ বা ডিপ্রেশন নিয়ে আলোচনা শুরু করছি তখন বহু মানুষের অনেকগুলো প্রশ্ন জমা হয়ে থাকে। আমরা জানি একটা এত সাধারণ বিষয় যেটা নিয়ে প্রায় সব মানুষই আমরা জীবনে কোনো না কোনো সময় ভুগেছি বা ভুগে চলেছি, মন খারাপ। কোন মন খারাপটা সাধারণ মন খারাপ এবং কোনটা ডিপ্রেশন, এটা বোঝার উপায়টা ঠিক কি? মন খারাপ মানেই যে ডিপ্রেশন এটা কিন্তু সবসময় নয়। মানে আমরা তো কোনো রোবট নই যে সবসময় মন ভালো থাকবে। মানে এই মন ভালো থাকা, খারাপ থাকা, এই আপ ডাউনগুলো হতেই থাকে আমাদের বিভিন্ন লাইফের যে ইনসিডেন্টসগুলো ঘটে তার পরিপ্রেক্ষিতে। মানে সাধারণ মন খারাপ যেগুলো হয় সেগুলো কোনো নির্দিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে হয়। যেমন ধরুন আপনার পরীক্ষার রেজাল্ট খারাপ হলো, আপনার বাড়ির কারোর সাথে ঝগড়া হয়েছে, আপনার ব্রেকআপ হয়ে গেছে। এই যে ছোট, ছোট স্ট্রেসগুলো, এইগুলোর থেকে যে মন খারাপটা সেইটা একটা সাধারণ মন খারাপ। এবং জেনারেলি যেগুলোর জন্য এটা হচ্ছে সেই পজিটিভ যে ফ্যাক্টরসগুলো সেটা যদি চলে যায়, মন খারাপটাও কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যায়। ডিপ্রেশনটা যেটা অপোজিট সাইডে সেটা হচ্ছে যে মানে এটা একটা মেডিকেল কন্ডিশন এবং এটার সবসময় নির্দিষ্ট কোনো কারণ থাকে না। আচ্ছা। মানে ধরুন সবকিছু ঠিকঠাক চলছে, লাইফে সবকিছু সেটেল আছে, কোনো রিজন নেই, তা সত্ত্বেও আপনার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু করতে ইচ্ছে করছে না। যেরকম আপনি বললেন যে আগে যেগুলো করতে ভালো লাগতো সেগুলোর ব্যাপারে কোনো ইন্টারেস্ট পাচ্ছি না। তার একটা যে স্লিপ সাইকেল, তার যে ফুড হ্যাবিটস মানে অ্যাপেটাইট, এইগুলো চেঞ্জ হয়ে গেছে এবং এটা অনেক দিন ধরে চলছে। এটার থেকে তিনি নিজের থেকে বেরোতে পারছেন না, এটা নিজে থেকে কাটছে না। তখন আমরা সেক্ষেত্রে ক্লিনিক্যাল ডিপ্রেশনের সন্দেহ করে থাকি। ম্যাডাম, মানসিক চাপ, দুঃখ এবং ডিপ্রেশন, আসলে এগুলো আমরা সবাই সব কটাকেই মন খারাপ বলে চালিয়ে দিতে চাই। একটা চাপের পরিস্থিতি তৈরি হয়েছে, একটু দুঃখ হচ্ছে কিংবা সত্যিই ডিপ্রেসড, সেটাকে আমরা বলি ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না, সেটাকেই মনে হয় যে একটা হতাশা বা ডিপ্রেশন। এই তিনটের মধ্যে পার্থক্যটা ঠিক কোনগুলো? মানসিক চাপ এটা জেনারেলি কোনো স্ট্রেসফুল সিচুয়েশন থেকে আমাদের হতে পারে। যেমন ধরুন আমাদের কোনো সামনে এক্সাম রয়েছে, কারোর সামনে কোনো ইন্টারভিউ রয়েছে, কোনো ডেডলাইন রয়েছে মিট করতে হবে, বা বাড়িতে কোনো ইম্পর্টেন্ট ইভেন্ট হয়েছে, বা কোনো মানে স্ট্রেসফুল কিছু হয়েছে, ব্রেকআপ হয়েছে, ডিভোর্স হয়েছে। সেই ক্ষেত্রে সেখান থেকে একটা মেন্টাল স্ট্রেস তৈরি হয়, সেখান থেকে মানসিক চাপ আসে। যার ফলে কিছুদিন মন ভালো লাগছে না, মন খারাপ লাগছে, সবসময় একটা বিষণ্ণতা ভাব, সেগুলো হতে থাকে। হতে পারে। এই পজিটিভ ফ্যাক্টরগুলো কেটে গেলে নরমালি আমরা আস্তে, আস্তে নরমাল লাইফে ব্যাক করে যাই। এগুলো তখন আর বেশিদিন লাস্ট করে না। হুম। দুঃখ সেরকম, যেরকম কোনো আমাদের কোনো কাছের কোনো কেউ কারোর ডেথ হলে বা কারোর কোনো মেজর ইলনেস হলে, চেনা জানা কারোর, বা এরকম কোনো দুঃখজনক ঘটনা ঘটলে সেখান থেকে দুঃখটাও এরকম কোনো রিজন থেকে হয় জেনারেলি। এবং সেই রিজনটা কেটে গেলে আমরা নিজেরা কোপ আপ করে নিতে পারি অনেক ম্যাক্সিমাম টাইমে, সেটাও লং লাস্টিং হয় না। বাট ডিপ্রেশন যেটা, সেটা যেরকম মানে এটা কোনো প্রপার রিজন ছাড়াই হচ্ছে। মানে কোনো নির্দিষ্ট ডেফিনেট কোনো রিজন নেই যেখান থেকে আমার এই মন খারাপগুলো লাগছে, মানে যেগুলো হওয়ার কথা নয়, যেগুলোর থেকে এতটা বেশি মন খারাপ বা এতটা বেশি স্যাডনেস হওয়ার কথা নয়, তা সত্ত্বেও ওটা হয়ে যাচ্ছে, অনেক দিন চলছে। ডেইলি লাইফস্টাইল ভীষণভাবে হ্যাম্পার হচ্ছে, ঘুম হ্যাম্পার হচ্ছে, আমাদের অ্যাপেটাইট হ্যাম্পার হচ্ছে, এবং সেটার থেকে তিনি নিজের থেকে কোনোভাবেই বেরোতে পারছেন না। দিন দিন আরও বাড়ছে, কন্ডিশন আরও খারাপ হচ্ছে।
এইটাই ডিফারেন্স মেনলি। এবার একটু ম্যাডাম জানবো যে ঠিক কতদিন ধরে মন খারাপ থাকলে সেটাকে আমরা ডিপ্রেশন বলবো? জেনারেলি মানে উইকের মেজরিটি অফ দ্য ডে, ম্যাক্সিমাম দিনে এবং দিনের বেশিরভাগ সময় মন খারাপ আছে এবং সেটা 2 সপ্তাহের বেশি চললে তখন আমরা ডিপ্রেশনের একটা সন্দেহ করে থাকি। এবার একটু ম্যাডাম অনেকের এই প্রশ্নটা থাকতে পারে, আমি সেই প্রশ্নটাই করছি যে ডিপ্রেশন হলে কি সবসময়ই কাঁদতে ইচ্ছে করে? নাকি কারো, কারো ক্ষেত্রে এমনটাও হয় ভেতরটা খুব ফাঁকা বা শূন্য লাগছে, মনে হচ্ছে যে কিছুই নেই আমার কাছে? হ্যাঁ, মানে ডিপ্রেশন হলেই যে সবসময় কাঁদতে ইচ্ছে করবে বা মন খারাপ লাগবে সেটা কিন্তু নয়। এই যে ভেতরে একটা ভ্যাকেন্ট ফিল হওয়া, এটাকে আমরা ইমোশনাল নাম্বিং বলি একটা। মানে কোনো কিছুতেই কিছু ফিলই করতে পারছি না। মানে স্যাডনেসটাও ফিল করতে পারছি না। মানে কাঁদার এনার্জিটাও নেই। হ্যাপিনেস যেরকম ফিল করতে পারছি না, স্যাডনেস ফিল করতে পারছি না। কোনো কিছুই ফিলই হচ্ছে না। মনে হচ্ছে যে আমি জম্বির মতন হয়ে গেছি কাইন্ড অফ। হুম, মানে এইটা খুব কমন একটা সিম্পটম আমাদের ডিপ্রেশনের আচ্ছা। ক্ষেত্রে। আগে যেই কাজটা করতে ভালো হুম। লাগতো, এখন সেটা ভালো লাগে না। এটা কতটা গুরুত্বপূর্ণ একটা লক্ষণ বা এটা কেন হয়? মানে এইটাও ডিপ্রেশনের যে ক্লাসিক্যাল সিম্পটমস গুলোর মধ্যেই পড়ে। এটাকে আমরা অ্যানেডোনিয়া বলে থাকি। মানে কোনো কিছুতেই এনার্জি না পাওয়া। হুম, ধরুন আগে আপনার যে হবিস গুলো ছিল সেগুলোতে এনার্জি পাচ্ছেন না। আপনার প্রিয় মানুষজনের সাথে কথা বলতে এনার্জি পাচ্ছেন না। যেগুলো ভীষণ প্রিয় কাজ, যেরকম কোনো স্পোর্টস অ্যাক্টিভিটি, কোনো হুম, কিছুই করতে ইচ্ছে করছে না। মানে জেনারেলি কি হয় আমাদের ডিপ্রেশনে যে ব্রেনের যে অ্যাড্রিনালিন বা এই ধরনের হরমোনস গুলো এগুলো কমে যায়। ফলে আমাদের যেই মানে এনার্জি আসা, কোনো কাজ করতে এনার্জি এই ফিলটা চলে যায়। এজন্য মানে একটা ল্যাক অফ এনার্জি, একটা ডালনেস এইগুলো আমাদের মধ্যে কাজ করতে থাকে। মানে অনেকের ক্ষেত্রে এই লক্ষণগুলো দেখা যায় যে একটানা কাজ করতে ইচ্ছে করছে না, সারাক্ষণ ক্লান্ত লাগছে, হ্যাঁ? কখনো মনোযোগ ধরে রাখতে না পারা, এগুলোও কি ডিপ্রেশনের লক্ষণ? হ্যাঁ, ল্যাক অফ কনসেনট্রেশন ডিপ্রেশনের একটা কমন সিম্পটমস। যে ধরুন মানে বেশিক্ষণ ফোকাস করতে পারছেন না। আ জিনিসপত্র ভুলে যাচ্ছেন। কমন ডে টু ডে লাইফ এ জিনিসপত্র ভুলে যাচ্ছেন। যেটাকে আমরা সিউডো ডিমেনশিয়া বলে থাকি ডিপ্রেশনে। মানে যেহেতু মাথার মধ্যে সবসময় একটা নেগেটিভ ডিপ্রেসিভ থটস চলছে। সবকিছুর ব্যাপারে নেগেটিভ একটা ফিলিং রয়েছে। মানে ফিউচারের ব্যাপারে, নিজের ব্যাপারে, ওয়ার্লড এর ব্যাপারে। মানে সেইজন্য এট প্রেজেন্ট এ জিনিসপত্রে একটা ফোকাস করতে না পারা, সেগুলোই মনোযোগ দিতে না পারা, সেগুলো এনজয় করতে না পারা। হুম। নতুন কোনো জিনিস মানে ইনটেক করতে না পারা, এইটা একটা খুব কমনলি দেখা যায় ডিপ্রেস পেশেন্টদের ক্ষেত্রে। ঘুম কমে যাওয়া, ঘুম বেড়ে যাওয়া কিংবা রাত জেগে থাকা, হয়তো সারারাত জেগে রয়েছে। এগুলোও কি ডিপ্রেশনের কারণ বা লক্ষণ হতে পারে? হ্যাঁ, ডিপ্রেশনে ২ রকমই দেখা যেতে পারে। একটা হচ্ছে ঘুম না হওয়া, একটা অতিরিক্ত ঘুম হওয়া। জেনারেলি ডিপ্রেশনে আমাদের ব্রেনের সেরোটোনিন লেভেলটা অল্টার্ড হয়ে যায়, একটা ইমব্যালেন্স হয়ে যায়। সেইজন্য মানে কি হয়, ঘুমের যে প্যাটার্নটা মোস্টলি দেখা যায় সেটা হচ্ছে যে যারা ডিপ্রেসড থাকছেন তাদের ভোরের দিকে বা নির্দিষ্ট সময় অনেকটা আগে ঘুমটা ভেঙে যাচ্ছে। এবং তারপরে আর মানে আর বাকি সময় ঘুম আসতে চাইছে না। যার জন্য দিনের বেলা একটা অতিরিক্ত ক্লান্তি ভাব, একটা মানে কিছুই করতে ইচ্ছে না করা সেটা দেখা যায়। অপোজিটটাও হতে পারে যে অতিরিক্ত সারাদিন ঘুম পাওয়া। হুম, মানে যেহেতু মানে আমাদের অ্যালার্টনেস বা এনার্জিটা কমে যাচ্ছে ডিপ্রেশনে, হুম, কিছুই ল্যাক অফ ইনিশিয়েটিভ হচ্ছে। তো সারাদিনই মনে হচ্ছে ঘুম পাচ্ছে। মানে পর্যাপ্ত পরিমাণে ঘুমের পরেও ক্লান্তি কাটছে না। হুম। সবসময় মনে হচ্ছে শুয়ে থাকি। মানে শুয়ে যে সবসময় খুব ভালো ঘুম আসছে এটাও কিন্তু নয়, কিন্তু শুয়ে থাকতে সবসময় ইচ্ছে করছে। তো এই দুটো সিম্পটমসই দেখা যায় ডিপ্রেশনে। মানে অনেকের ক্ষেত্রে এটাও হয় যে খিদেটা হয় খুব কমে গেছে কিংবা অনেকটা বেড়ে গেছে। এগুলোও কি মানসিক সমস্যার কোনো ইঙ্গিত? হ্যাঁ, যেরকম মানে ডিপ্রেশনে যেরকম সেরোটোনিন ইমব্যালেন্স হয়, এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উপরও অনেকটা ইমপ্যাক্ট ফেলে। মেইনলি ডিপ্রেশনে খেতে ইচ্ছে না করা, খাবার ঠিকঠাক হজম না হওয়া, খাবার দেখলেই একটা মানে বিরক্তি ভাব এগুলো হয়। এটা কমনলি এটাই দেখা যায়। কিন্তু কিছু, কিছু সময় এটাও হয় যে একটা মানে ইমোশন ইনডিউসড একটা ওভার ইটিং। মানে কিছুই ভাল লাগছে না, কিছু করতে ইচ্ছে করছে না, তাই আমি বসে, বসে একটা বিঞ্জ ইটিং করতে থাকলাম। যেখান থেকে ওয়েট গেইন হতে থাকলো। মানে এই দুটো প্যাটার্নই লক্ষ্য করা যায় ডিপ্রেশনের ক্ষেত্রে। এবং এটা অনেক বেশি মানুষের ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। হ্যাঁ। এই দুটোই আপনি যেটা এই বললেন যে দুটোই ঘুম লক্ষ্য করা বেশি যায়। বা কম, হ্যাঁ, এবং খাওয়া বেশি বা কম। কম। মানে দুটোই হতে পারে। মানে either this or that দুটোই হুম, হতে পারে ডিপ্রেশনের দুটোই ক্ষেত্রে। ডিপ্রেশনের লক্ষণ। হ্যাঁ, দুটোই ডিপ্রেশনের লক্ষণ আরকি। এই যে আমরা বলছিলাম না যে কোনো কারণ ছাড়াই মন খারাপ হয়ে যাওয়া, এটা কি সত্যিই কোনো ডিপ্রেশনের লক্ষণ নাকি এর পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে? মানে ডিপ্রেশন তো বেসিক্যালি একটা ইলনেস। মানে এইটা তো কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে মন খারাপ হওয়া তো নয়। আচ্ছা। সেইজন্য স্পেশালি এটার পেছনে সবসময় কোনো কারণ থাকবেই সেটা হওয়ার কথা নয়। হুম। মানে এইটা তো একটা মানে ব্রেনের আমাদের হরমোনাল ডিসব্যালেন্স অল্টারেশন এর জন্য এই সিম্পটমস গুলো দেখা যাচ্ছে। তাই মানে নির্দিষ্ট কোনো কারণের পরিপ্রেক্ষিতে মন খারাপ লাগছে বা কোনো কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে মন খারাপ লাগছে, মেজরিটি কেসে ডিপ্রেশনে সেটা দেখা যায় না। মানে সেইজন্য তাদের বাড়ির লোকেরও এটা একটা কোয়ারি থাকে যে কিছুই তো হয়নি। সে তো খুব ভালো আছে। মানে তার লাইফে পারফেক্টলি সবকিছু চলছে। তা সত্ত্বেও কেন মন খারাপ লাগছে? মানে এটাই বলার যে যেরকম বাকি মানে ইলনেস একটা স্পেসিফিক কজের জন্য হয়, এটাও একটা ইলনেস তো। সেজন্য এটা কোনো মানে কোনো দুঃখর কোনো ঘটনা ঘটেছে বা কিছু লাইফে কোনো ইভেন্ট ঘটেছে তার জন্য মন খারাপ লাগছে এটা নয়।
এটার একটা ব্রেনের প্রবলেম হচ্ছে, হরমোনসের প্রবলেম হচ্ছে, জাস্ট বিকজ সেইটার জন্য মন খারাপ লাগছে। কোনো কারণ ছাড়াই মন খারাপ, একদম কোনো কারণ ছাড়াই মন খারাপ লাগছে, তবেই তাই জন্যই সেটা ডিপ্রেশন। এটাও ডিপ্রেশন একটা গুরুত্বপূর্ণ একদম। লক্ষণ কিন্তু। ম্যাডাম, দীর্ঘদিনের স্ট্রেস, পারিবারিক অশান্তি, সম্পর্ক ভাঙা কিংবা কর্মক্ষেত্রের চাপ, এগুলো কি আস্তে আস্তে ক্রমশ জমাট বাঁধতে বাঁধতে ডিপ্রেশনে পরিণত করে? মানে দীর্ঘদিনের স্ট্রেস, বার্ন আউট, কর্মক্ষেত্রে চাপ চলছে, একটা ভীষণ হাই স্ট্রেসফুল লাইফ লিড করছেন, এই আমাদের এই ব্রেন সারাক্ষণ এই স্ট্রেসফুল জিনিসগুলোকে প্রসেস করতে সম্পর্কের করতে, ওঠানামা, পারিবারিক হ্যাঁ, অশান্তি, বিভিন্ন যেগুলো মানে আমাদের আজকালকার লাইফ তো ভীষণ স্ট্রেসফুল, এবার আমাদের ব্রেনেরও তো একটা ক্যাপাবিলিটি রয়েছে যে এই স্ট্রেস সে কতটা অ্যাডাপ্ট করতে পারবে। মানে এই প্রসেস করতে করতে একটা টাইমের পর ব্রেনের অ্যাডাপ্টেবিলিটিও কমে যায়, স্ট্রেস প্রসেস করার ক্ষমতাটাও কমে যায়, এবং সেগুলোই লং টার্মে গিয়ে ডিপ্রেশনের রিস্ক অনেক ক্ষেত্রে বাড়িয়ে দিচ্ছে, একটা মেন্টাল ফ্যাটিক তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা ম্যাডাম, এবার একটুখানি আপনি বলুন যে ভিটামিনের অভাব, ভিটামিন বিশেষত ভিটামিন বি 12, ভিটামিন ডি এর ঘাটতি, এগুলোও কি ডিপ্রেশনের পেছনে এক একটা কারণ হয়ে দাঁড়াতে পারে? হ্যাঁ, মানে ভিটামিন ডি, ভিটামিন বি 12 এগুলোর যদি লেভেল এবং থাইরয়েডের সমস্যা। হ্যাঁ, এইগুলো যদি লেভেল আমাদের বডিতে কমে যায়, ভিটামিনস যেগুলো বললাম, তাহলে একটা খিটখিটে ভাব, একটা ক্লান্তি, এনার্জি না পাওয়া, এইগুলো একটা হতে পারে। সেম থাইরয়েডের ক্ষেত্রেও থাইরয়েড লেভেল যদি আমাদের বডিতে কমে যায়, সেক্ষেত্রেও একটা সবসময় অলসতা ভাব লাগা, ক্লান্তি লাগা, একটা টায়ার্ডনেস লাগা, একটা এনার্জি না পাওয়া, এগুলো দেখা যায়। সেই জন্য ডিপ্রেশনের কোনো পেশেন্ট এলেই আমরা তাদের যে ইনিশিয়াল ইনভেস্টিগেশনসগুলো আছে তার মধ্যে এই থাইরয়েড বা ভিটামিন, এই যে ব্লাড টেস্টগুলো, এগুলো ম্যান্ডেটরি আমরা করিয়ে নিয়ে থাকি। এবার ম্যাডাম একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, মানে আজকালকার আমাদের আধুনিক জীবনে সবচেয়ে বড় যে অংশটা সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ায় অন্যের জীবনকে সুন্দর দেখে নিজের জীবনকে খারাপ ভাবা এবং সেখান থেকে তৈরি হওয়া হতাশা, তার কবল থেকে বেরোতে না পারা, এগুলোকে আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে ঠেলে দেয়, মানুষকে ঠেলে দিচ্ছে ক্রমাগত। আমাদেরকে কতটা সচেতন হতে হবে, কতটা সতর্ক থাকতে হবে? মানে এইটা আজকালকার জেনারেশনে তো ভীষণ কমন, স্পেশালি যারা ইয়াং, হুম। জেনজি বা একদম ইউথ যারা, মানে এইটা আমি সবসময় বলে থাকি যে মানে আমরা তো আমাদের যে বেস্ট যে জিনিসটা সেটাই সোশ্যাল মিডিয়ায় দিয়ে থাকি সবসময়। মানে ধরুন আমি আজকে আপনার 5টা ছবি তুললাম, তার মধ্যে যেটা সব থেকে ভালো আমরা তো সেটাই দেবো সোশ্যাল মিডিয়াতে। আমার বাজে যেটা, আমার লাইফের বাজে সাইডস গুলো আমরা তো সেগুলো, খারাপটা, হ্যাঁ, সেটা আমি কখনোই চাইবো না যে লোকের সামনে যাক। মানে তার মানে এটাই যে সোশ্যাল মিডিয়ায় যাই আমি দিচ্ছি সেটাই যে একদম সত্যি, সেটাই যে পারফেক্ট, সেইটা মানে এবং সেটা সেটাই কখনোই তার নয়। জীবনের একমাত্র এক্স্যাক্টলি, সম্বল। মানে সেই হয়তো সেই মুহূর্তে সে লাইফে তাই কোনো একটা খুব স্ট্রেসফুল সিচুয়েশনে যাচ্ছে, সেই মুহূর্তে হয়তো সে একটা স্ট্যাটাস দিচ্ছে, একটা খুব ভালো ছবি দিচ্ছে তার কোনো পুরনো কোথাও ট্রিপ থেকে, মানে ওটাকেই 100% সত্যি বলে মেনে চলা, মানে ওইভাবেই সে লাইফ লিড করছে, সে অতটাই ভালো আছে। মানে মোস্ট অফ দ্য টাইম লোকজন একটা ফেক ইমেজ ক্রিয়েট করে রাখে সোশ্যাল মিডিয়াতে যে এভরিথিং ইজ পিকচার পারফেক্ট, মানে সেটা কিন্তু নয়। মানে ওইটা দেখে ইনফ্লুয়েন্স হওয়া, এবং এগুলো দেখলে কি হয়, মানে ইয়াং জেনারেশনের মনে মেনলি এটা মনে হয় যে বাকি সবাই খুব ভালো আছে, আমি হয়তো খুব খারাপ আছি, মানে সবাই এত পারফেক্ট একটা লাইফ লিড করছে, আমার লাইফেই যত প্রবলেম। এই চিন্তা, এই যে নেগেটিভ থটগুলো, এগুলো দীর্ঘদিন ধরে চলতে 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 সে আস্তে আস্তে মানে হতেই পারে সে ডিপ্রেসড হয়ে গেল এখান থেকে। যদি আমরা ডিপ্রেশনের কারণ বা লক্ষণগুলো নিয়ে আলোচনা করলাম, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার কথাগুলো যখন আমরা আলোচনা করব, তখন এটা অনেকেই বলেন যে ইচ্ছে শক্তি থাকলে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসা যায়। শুধু কি ইচ্ছে শক্তিকে সম্বল করে ডিপ্রেশন কাটিয়ে ওঠা যায়? মানে যেহেতু এটা একটা ইলনেস, মানে সেখানে কখনোই ইচ্ছে শক্তি দিয়ে এটা থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। মানে ঠিক যেরকম আপনার যদি আজকে জ্বর সর্দি কাশি হয়, আপনি ইচ্ছে শক্তি দিয়ে তো সেটা থেকে বেরোতে পারবেন না। এটাও ঠিক যেরকম একটা মানে ডিসঅর্ডার। এবং মেন যেটা যে ডিপ্রেস যখন আমরা কেউ থাকে পেশেন্ট, তাদের এই ইচ্ছে শক্তিটাও এতটাই কমে যায় যে তাদের মানে সেক্ষেত্রে ইচ্ছে শক্তি প্রয়োগ করে এটা থেকে বেরিয়ে আসার তো কোনো মানে কথাটারই কোনো মানে হয় না। কারণ কোনো রোগ থেকে ইচ্ছে শক্তি দিয়ে তো বেরিয়ে আসা যায় না, তার জন্য প্রপার ট্রিটমেন্ট দরকার হয়। তাহলে কোন লক্ষণগুলো দেখে একজন বুঝবেন যে আমাকে এই মুহূর্তেই একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত বা বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত? যদি দেখেন যে আপনার বা আপনার আশেপাশের কারুর একটা সবসময় এরকম একটা মন খারাপ লাগা, কিছুই তিনি করতে ইচ্ছে করছে না, তার যে ডেইলি অ্যাক্টিভিটিগুলো, তার স্কুলে যাওয়া, তার অফিসে যাওয়া, এগুলো বিভিন্ন মানে ভীষণভাবে ইরেগুলার হয়ে গেছে, তিনি একা হয়ে গেছেন আগের থেকে অনেকটা, তার আগে যে অ্যাক্টিভিটিগুলোর মধ্যে আনন্দ পেতেন সেইগুলো তিনি আর এনজয় করছেন না সেভাবে, এবং মানে সিভিয়ার কেসে এগুলোর থেকে তার একটা সুইসাইডাল আইডিয়েশনস আসা, একটা মানে খুব সিভিয়ার কেসে এখান থেকে ডিলিউশন বা হ্যালুসিনেশনও হতে পারে ডিপ্রেশন রিলেটেড, এইগুলো হচ্ছে, তিনি কোনোভাবে নিজের ক্ষতি করতে চেষ্টা করছেন এগুলোর থেকে বেরোনোর জন্য। এইগুলো যদি সিমটমসগুলো দেখে থাকেন, তার ঘুমের প্যাটার্ন হ্যাম্পার হচ্ছে, তার অ্যাপিটাইট হ্যাম্পার হচ্ছে, মানে ওভারঅল তার পুরো লাইফ সাইকেলটাই হ্যাম্পার হচ্ছে, এগুলো যদি দেখেন, তাহলে মানে ফেলে না রেখে মানে যত তাড়াতাড়ি সম্ভব আপনার একজন মেন্টাল হেলথ প্রফেশনালের হেল্প নেওয়া দরকার। ডিপ্রেশন ধরা পড়লে তার চিকিৎসাটা ঠিক কিভাবে হয়? মানে সব রোগীকে কি ওষুধ দেওয়া হয়? জেনারেলি
মডারেট টু সিভিয়ার কেসে আমরা মেডিসিন শুরু করি, কারণ যেহেতু একটা র্যাপিড রিলিফের দরকার পড়ে, সেক্ষেত্রে আমরা মেডিসিন স্টার্ট করি। এবং মেডিসিনও যে লাইফ লং চলে সেরকম নয়, জেনারেলি ইনিশিয়াল এপিসোডসগুলোর ক্ষেত্রে 6 to 9 months চলতে পারে, এবং যাতে সেটা ফিরে না আসে তারপরে, সেজন্য ডক্টরের মনিটরে রাখা হয়। যদি তারও বেশি মানে আবার বারবার কোনো ডিপ্রেশনের এপিসোড আসতে থাকে, সেক্ষেত্রে একটা লং টার্ম মেডিসিন চলে। মাইল্ড কেসেসে জেনারেলি আমরা ইনিশিয়ালি অনেক সময় মেডিসিন দিই না, সেক্ষেত্রে থেরাপিজের মাধ্যমে আমরা ট্রিটমেন্ট করে থাকি। আচ্ছা, বাট মেনলি থেরাপি আর মেডিসিন মানে কোনোটাই মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়, মানে দুটো যদি বোথ কম্বিনেশনে ইউজ করি তাহলে একটা সব থেকে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে। মানে লং টার্মে থেরাপি অ্যান্ড মেডিসিন এই দুটো নিয়েই আমরা ট্রিটমেন্টটা করে থাকি জেনারেলি। আচ্ছা, এই কাউন্সিলিং বা সাইকোথেরাপি এটার ভূমিকাটা কতটা এবং কাদের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়? যেটা বললাম যে যেরকম মাইল্ড ডিপ্রেশনে এটা মেনলি মানে সব থেকে বেশি ইউজ করা হয় ইনিশিয়াল স্টেজে, কারণ এই যে থেরাপিগুলো এগুলো নেওয়ার জন্য একটা পেশেন্টের বেসিক ইনসাইট দরকার পড়ে, একটা মেন্টাল স্টেবিলিটি দরকার পড়ে। যারা সিভিয়ারলি ডিপ্রেস রয়েছেন তার সেই মেন্টাল স্ট্রেংথটা নেই যে তিনি কাউন্সিলিংয়ের স্টেপগুলো বা থেরাপি স্টেপসগুলো ইনস্ট্রাকশনগুলো ফলো করতে পারবেন। মানে জেনারেলি থেরাপিতে যেটা করা হয়, যে ডিপ্রেশন রিলেটেড যে নেগেটিভ থটসগুলো রয়েছে, মানে একটা আমরা কগনিটিভ ট্রায়াড বলি, যে একটা নেগেটিভ থট অ্যাবাউট সেলফ, অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড অ্যান্ড অ্যাবাউট দ্য ফিউচার। মানে সেটা নেগেটিভই, আপনি যতই বোঝান তার থটগুলো নেগেটিভই থাকবে, যে হয়তো আমার দ্বারা কিছু হবে না, আমার ফিউচার অন্ধকার, এবং মানে না আমি ওয়ার্থলেস। ঠিক। এই যে ম্যাল অ্যাডাপটিভ যে থটসগুলো, এগুলোর রুট কজে গিয়ে থেরাপি কাজ করে। মানে এই থটগুলো যে ভুল, এগুলো যে কারেক্ট নয়, সেগুলোকে আমরা ঠিক করি। এবং যে লাইফস্টাইল মডিফিকেশনস, যে লং টার্ম স্ট্রেস থেকে কিভাবে তিনি মানে ফাইট করবেন, লাইফস্টাইলে যে মানে লাইফে যে স্ট্রেসগুলো সিচুয়েশনসগুলো আছে সেগুলো দিয়ে কিভাবে তিনি লড়বেন, সেইগুলো নিয়ে মোটামুটি থেরাপিটা চালানো হয়। অনেকে ম্যাডাম এটা ভাবেন যে ডিপ্রেশনের ওষুধ একবার যদি শুরু করা হয় তাহলে হয়তো সারা জীবন এই ওষুধটা খেয়ে যেতে হবে। এই ধারণাটা সম্পর্কে একটু যদি বলেন। মানে ফর দ্যাট ম্যাটার শুধু ডিপ্রেশন নয়, যে কোনো সাইকিয়াট্রিক মেডিসিন নিয়ে মানুষের প্রচুর রকম মিথ রয়েছে যে এগুলো ক্ষতিকর, এগুলো অ্যাডিকটিভ, এগুলো হয়তো একবার শুরু করলে ছাড়া যায় না। মানে সেগুলো ম্যাক্সিমামই ভুল। মানে আমরা ডিপ্রেশনের ওষুধ কখনোই সারা জীবনের জন্য প্রেসক্রাইব করি না। জেনারেলি ফার্স্ট এপিসোডের ক্ষেত্রে যেরকম বললাম যে 6 থেকে 9 মাস মতন ট্রিটমেন্ট চলে, এবং তারপরে যদি পেশেন্টের মানে রিপিটেড এপিসোড হতে থাকে সেক্ষেত্রে কিছু দীর্ঘ সময় ধরে চলে, এবং চেষ্টা করা হয় যাতে মিনিমাম যতটা ডোজ, মিনিমাম ডিউরেশন, সেইগুলো দিয়ে পেশেন্টকে সুস্থ রাখা যায়। কিন্তু কখনোই ডক্টরের মানে অ্যাডভাইস ছাড়া মেডিসিন নিজের থেকে বন্ধ করা উচিত না। ঠিক যেরকম আপনি অ্যাডভাইস নিয়ে শুরু করছেন, বন্ধটাও ডক্টরের অ্যাডভাইস নিয়েই করা উচিত, এবং মনিটরে পেশেন্টকে সবসময় রাখা উচিত। ঠিক। একজন পেশেন্ট যিনি ডিপ্রেশনে ভুগছেন, অনেক সময় হয়তো তিনি বুঝতে পারছেন না। পরিবারের সদস্যদের ভূমিকা এখানে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পরিবারের সদস্যরা কি করে বুঝবেন যে আমার প্রিয় মানুষটা সে হয়তো কোনোভাবে ডিপ্রেশনে ভুগছে? যদি এই ডিপ্রেশনের সিমটমসগুলো তাদের মধ্যে দেখা দেয়, যে যেরকম আমি বললাম যে ঘুম না হওয়া, সবসময় মন খারাপ লাগা, তিনি তার ডেলি কাজকর্মে মন দিতে পারছেন না, সেখান থেকে একটা ভীষণভাবে বিষণ্ণতা ভাব লাগছে, সবসময় তিনি একা হয়ে রয়েছেন, এনজয় করছেন না কোনো কিছুই, মানে বাড়ির লোকের দেখে মনে হচ্ছে যে তিনি হয়তো মানে কোনো একটা প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে তাকে এগুলো মানে না বলা যে তুমি এগুলো ইচ্ছে করে করছো, তুমি তো চাইলেই এগুলোর থেকে বেরিয়ে আসতে পারো, নিজের মানে মেন্টাল স্ট্রেংথের উপর ওয়ার্ক করো, এইগুলো না বলা, কারণ এটা একটা মেন্টাল হেলথ প্রবলেম, এগুলো পেশেন্টের এগুলোর কোনো রোল নেই। প্লাস অনেকে এরকম বলে থাকেন যে মানে মেডিটেশন করো, চ্যান্টিং করো, ভগবানের নাম নাও, তাহলেও এগুলোর থেকে মেন্টাল স্ট্রেংথ পাবে, কোনো পেপ টক শোনো, মোটিভেশনাল স্পিচ শোনো, মানে সেগুলোও না মানে খুব টেম্পোরারি রিলিফ দেয়। মানে এই জন্য এগুলো মানে মেইন যেটা দরকার সলিউশন না, মেইন যেটা দরকার যে একটা এমপ্যাথেটিক অ্যাটিটিউড পেশেন্টের, বাড়ির লোকে, যে তাদের প্রবলেমগুলো শোনা, অ্যাকচুয়াল কি কি প্রবলেম হচ্ছে, কোনো রিস্ক কিছু আছে কিনা, পেশেন্ট সুইসাইডের কথা ভাবছে কিনা বা নিজের কোনো ক্ষতি করার কথা ভাবছে কিনা, এগুলো মন দিয়ে শোনা উচিত। তাদের বোঝানো উচিত যে আমরা তোমাদের পাশে রয়েছি, এবং তাকে সময় মতন সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট বা মেন্টাল হেলথ প্রফেশনালের হেল্প নেওয়া উচিত। অনেকে এটা বলেন যে আর বাঁচতে ইচ্ছে করছে না বা আত্মহত্যার ইঙ্গিত দিচ্ছেন। এই সময়টা পরিবারের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, পরিবারের অন্যান্য সদস্যদের। বা পরিবারের সদস্যরা এই সময়টা ঠিক কি ভূমিকা পালন করতে পারেন বা ঠিক কি করণীয়? অনেক সময়তেই দেখা যায় যে মানে আত্মহত্যা করতে ইচ্ছে করছে, এগুলো বললে বাড়ির লোক ভাবে যে সে অ্যাটেনশন সিক করছে, তারা হয়তো অ্যাটেনশন সিকিং এর জন্য বলছে, পাত্তা দেয় না খুব সময়। বাট জেনারেলি এটা দেখা গেছে যে যারা সুইসাইড অ্যাটেম্প্ট করেন তাদের মধ্যে মেজরিটি 90% লোকই তার আগে কাউকে না কাউকে এটা একবার বলেছেন যে আমার বাঁচতে ইচ্ছে করছে না, হয় বলেছেন বা তার কোনো বিহেভিয়ারের মাধ্যমে এটা প্রকাশ পেয়েছে। হ্যাঁ, সে ডিট্যাচড হয়ে যাচ্ছে, মানে কোনোভাবে বোঝা যায়, তারা বলে থাকেন, এগুলো বুঝিয়ে থাকেন বাড়ির লোকজনকে, মানে হেল্প সিকিং বিহেভিয়ার একটা দেখা দেয় ইনিশিয়াল ফেজে। তাই যদি কোনো রকম এরকম ওয়ার্নিং সাইন কিছু দেখে থাকেন মানে আপনার বাড়ির লোকের মধ্যে, তাহলে এটাকে ইগনোর কখনোই করবেন না। ফার্স্ট তো মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মেডিকেল হেল্প নেওয়া, মেন্টাল হেলথ প্রফেশনাল হেল্প নেওয়া, তাকে সবসময় চোখে চোখে রাখা, তার যে মেডিসিনসগুলো চলছে সেগুলো মানে তাদের কাছে না দেওয়া, কারণ একটা মেডিসিন ওভারডোজ করে নেওয়ার একটা হাই চান্স থাকে এই ক্ষেত্রে।
কোনো বিপজ্জনক জিনিসপত্র, কোনো ধারালো জিনিস, কোনো এগুলো যেগুলো থেকে পেশেন্ট নিজের ক্ষতি করতে পারে সেগুলো থেকে তাকে দূরে রাখা, একটা এমপ্যাথেটিক অ্যাটিটিউড নিয়ে চলা, তাকে বোঝানো যে হ্যাঁ ঠিক আছে তার একটা প্রবলেম হচ্ছে, আমরা তার পাশে রয়েছি। এগুলো করলে তিনি মানে কমফর্ট ফিল করবে পেশেন্ট একটা যে মানে তার কথা শোনা হচ্ছে, তাকে ফিল মানে বোঝা হচ্ছে। সেক্ষেত্রে মনে হয় যে এগুলোই করা উচিত। যারা দীর্ঘদিন ধরে মন খারাপ, হতাশায় ভুগছেন, জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন, তাদের জন্য আপনার ঠিক কি পরামর্শ থাকবে? মানে ডিপ্রেশনে আছে মানে সে যে মানসিকভাবে উইক, মেন্টালি উইক, সে নিজে ইচ্ছে করে করছে, এই জিনিসগুলো কিন্তু একদমই নয়। আপনাদের প্রথমেই বুঝতে হবে যে ডিপ্রেশন কিন্তু আর ৫টা মেন্টাল ইলনেসের মতনই একটা মেন্টাল ইলনেস, একটা ডিসঅর্ডার। এটা থেকে আপনি নিজের চেষ্টা করে বেরিয়ে আসতে পারবেন না, নিজের মনের জোরে বেরিয়ে আসতে পারবেন না। এটার জন্য মেডিকেল ট্রিটমেন্ট রয়েছে, থেরাপি রয়েছে, যার দ্বারা ডিপ্রেশনের পুরোপুরিভাবে চিকিৎসা সম্ভব। তাই যদি আপনার মনে হয় আপনি বা আপনার আশেপাশের কেউ ডিপ্রেশনে ভুগছেন, মন খারাপ লাগছে যেটা স্বাভাবিক নয়, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব হেল্প নিন, যাতে এটার থেকে আপনি বেরিয়ে এসে একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। এবং এই ধারণাটাও ভাঙতে হবে যে একবার ওষুধ ডাক্তার হ্যাঁ। দিচ্ছে মানেই সারা জীবন আমাকে ওই নয়, ওষুধ খেতে হবে, একদমই নয়। সেটাও নয়। একদম। আর যখন এই ধরনের এবং সমস্যা ওষুধগুলো আপনার হেল্পের জন্য দেওয়া, মানে এইগুলোর থেকে কোনো সাইড এফেক্ট হওয়া, এইগুলো আপনার ক্ষতি করবে, মানে সেগুলো বা নেশা অবশ্যই হয়ে নয়। যাবে, একদমই এরকম নয়। একদম এবং নয়। যে মানুষ ডিপ্রেশনে ভুগছেন দীর্ঘদিন ধরে, তারা কখনো যখন কারোর সঙ্গে আলোচনা করতে চাইছেন, তার কথাটা শোনা, আপনারা হ্যাঁ, যেটা মানে দ্যাট বলছেন। ইজ লেট হিম বি হার্ড, মানে এইটাই অনেকটা যে তার কথা শোনা হলেও তার শুনছে। মনে হয় যে ঠিক আছে আমাকে অ্যাটলিস্ট ভ্যালু দেওয়া হচ্ছে, আমার এটাকে প্রবলেম হিসেবে কনসিডার করা হচ্ছে, তবেই সে ওপেন আপ করবে তার ঠিক, প্রবলেমগুলো। আপনি বলছিলেন যে কখনো সে কোনো ইঙ্গিত দিয়ে থাকে, কখনো না কখনো সে কাউকে কিছু বলে থাকে। অনেকেই এখনো ট্যাবুর ভয় বলতে পারে না যে আমার মন খারাপ লাগছে, কারণ এটাকে ম্যাক্সিমাম লোকজন উড়িয়ে দেয় যে মন খারাপটা তো কোনো প্রবলেমই নয়। সেগুলোকে আমরা অবহেলা করি হ্যাঁ, সবসময়। একদম। হ্যাঁ, ভাবি যে অ্যাটেনশন সিক করতে মানে চাইছে হয়তো। ফিজিক্যাল প্রবলেম ইজ প্রবলেম, মন খারাপটা তো মানে ও তো ঠিক আছে, ও তো হয়েই থাকে, ওটা কোনো ইস্যু নয়। এইভাবেই এখনো আমরা নিয়ে থাকি। ঠিক। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আপনাদেরও বলি, যারা এতক্ষণ ধরে শুনছিলেন আলোচনা, যারা দীর্ঘদিন ধরে এই ধরনের সমস্যায় ভুগছেন, ডিপ্রেশন, হতাশা, বিষণ্ণতা যাদেরকে গ্রাস করেছে, আপনি হয়তো নিজেও বুঝতে পারছেন যে একজন বিশেষজ্ঞ বা একজন কেউ যদি আপনার কথাটা শোনেন, তাহলে হয়তো অনেকটা ভারমুক্ত আপনি হতে পারেন, অনেকটা হালকা হতে পারেন। কাজেই জীবন শেষ করে দেওয়ার চিন্তা বা নিজেকে শেষ করে দেওয়া, জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা, এই ধরনের কোনো চিন্তা যদি কখনো মাথায় আসে, অবশ্যই আপনার সবচেয়ে কাছের মানুষ বা বিশ্বস্ত কোনো মানুষকে জানান। এবং যদি সম্ভব হয়, খুব প্রয়োজনে যদি নাও পড়েন, তবু একবার নিজেকে জোর করেও একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন, একজন চিকিৎসকের কাছে যান, যিনি আপনাকে এই সমস্যা থেকে মুক্তির পথ দেখাতে পারেন। আজকের মতো আলোচনা এখানেই শেষ করব। যদি অন্য কোনো প্রশ্ন বা মতামত থাকে, আমাদের কমেন্ট বক্সে জানান। আপনাদের প্রশ্নগুলো নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন এবং হেলথ ইম্প্যাক্ট বাংলাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।